আজকের একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। এখান থেকে আমাদের আলোচনার বিষয় বেকারত্ব, বেকারত্বের প্রকারভেদ, বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ, বাংলাদেশে বেকারত্বের প্রভাব এবং বাংলাদেশে বেকারত্বের প্রতিকার। তাহলে এখন দেখা যাক বেকারত্ব কি বা বেকারত্বের ধারণাটা কেমন। বেকারত্ব বর্তমান বিশ্বে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা এবং এটি উন্নত এবং অনুন্নত উভয় সমাজে কিন্তু বেকারত্ব কম বেশি দেখতে পাওয়া যায় বা দেখা যায়। বেকারত্ব একটি জাতির জন্য কিন্তু অভিশাপ হিসেবে কাজ করে, কারণ মানুষ তাদের কর্মক্ষমতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ না পেয়ে মেধা ও সামর্থ্যের অপচয় গতিয়ে থাকে, অপচয় করে থাকে। এর ফলে তারা সমাজের বোঝা হয়ে দাঁড়ায়, সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তাদের কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। বেকারত্ব এ কারণে বেকারত্বকে একটি সামাজিক ব্যাধি বা সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত আমরা বেকারত্ব বলতে কর্মহীনতাকে বুঝে থাকি, কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে কেউ কেউ কর্মহীন থাকে। এরূপ ইচ্ছাকৃত বেকারত্বকে কিন্তু সমাজবিজ্ঞানে বেকারত্ব ধরা হয় না বা বলা হয় না। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মূলত বেকারত্ব বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যাতে কর্মক্ষম ব্যক্তি বর্তমান মজুরিতে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মসংস্থান হয় না বা কাজ পায় না, তখন ওই অবস্থাকে বেকারত্ব বলা হয়ে থাকে। বর্তমান মজুরির প্রেক্ষাপটে যখন কোনো ব্যক্তি কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পায় না, তখন ওই অবস্থাকে কিন্তু বেকারত্ব বলা হয় সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। অধ্যাপক ফিগুর মতে বেকারত্ব বলতে যখন কর্মক্ষম লোকের যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ কাজ পায় না, তখন সে অবস্থাকে কিন্তু বেকারত্ব বলা হয় এই অধ্যাপক ফিগুর মতে। তবে কাজ করার মতো শিক্ষা ইচ্ছা থাকা সত্ত্বেও যখন কর্মসংস্থানের সুযোগ হয় না, তখন তাকে মূলত বেকারত্ব বলে, আর ওই ব্যক্তিকে বেকার বলা হয়ে থাকে। এই হলো বেকারত্বের সংজ্ঞা। এরপরে আস্তে আস্তে বেকারত্বের প্রকারভেদ। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা যায় এবং এগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে এক নাম্বার হলো পূর্ণ বেকারত্ব। কর্মদক্ষতার অভাবে কোনো কাজ না পাওয়াকে বলা হয় পূর্ণ বেকারত্ব। এ ধরনের বেকাররা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। এরপরে আস্তে আস্তে মৌসুমী বেকারত্ব। বিশেষ বিশেষ মৌসুমে বেকার থাকাকে মৌসুমী বেকারত্ব বলে, যেমন ফসল বোনার পর কিছুদিন কাজ না থাকায় বেকার থাকা। শ্রেণীগুলো কেবল আখের ঋতুতে কিন্তু শ্রমিকের প্রয়োজন পড়ে, এর বাইরে কিন্তু এই শ্রমিকগুলো কিন্তু বেকার থাকে, এটাকে বলা হচ্ছে মৌসুমী বেকারত্ব। এরপরে আসতেছে প্রচ্ছন্ন বেকারত্ব। কোনো কাজে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক নিয়োগ হলে অতিরিক্ত শ্রমিককে কিন্তু প্রচ্ছন্ন বেকারত্ব বলে। যেমন আমাদের দেশে কৃষিকাজে বিপুল সংখ্যক প্রচ্ছন্ন বেকার রয়েছে। এরপরে প্রযুক্তিজনিত বেকারত্ব। কোনো কাজে উৎপাদনের কলাকৌশলকে যখন আধুনিক প্রযুক্তি কলাকৌশলে যখন আধুনিক প্রযুক্তি ব্যবহার হয়, তখন অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। এই অবস্থাকে কিন্তু প্রযুক্তিজনিত বেকারত্ব বলে। যেমন কম্পিউটার চালু হয়, লেথার প্রেসের শ্রমিকেরা বেকার হয়ে পড়ে বা বেকারত্ব বরণ করেছে, এটাকে কিন্তু প্রযুক্তিজনিত বেকারত্ব বলা হয়। এরপরে আকস্মিক বেকারত্ব। গ্রামাঞ্চলের মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় বেকারত্ব দেখা দিতে পারে। আবার শহরে শিল্প কারখানায় কাঁচামালের অভাবে বা কাজে বাজার মন্দার কারণে হঠাৎ শিল্প কারখানা লে অফ ঘোষণা করা হয়, তখন এই অবস্থাকে কিন্তু আকস্মিক বেকারত্ব বলা হয়ে থাকে। এরপরে আসতেছে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। কোনো উৎপাদিত সামগ্রীর চাহিদা কমে গেলে উৎপাদন কমাতে গিয়ে শ্রমিক ছাঁটাই করতে হয় এবং এই অবস্থায় যে বেকারত্ব সৃষ্টি হয় তাকে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব
বলা হয়ে থাকে। এরপরে আসতেছে আংশিক বেকারত্ব। কোনো কোনো শ্রমিক দৈনিক 8 ঘন্টা হারে কাজ না পেয়ে যে আংশিক বেকার থাকে তাকে আংশিক বেকারত্ব বলা হয়। এই হলো বাংলাদেশে বেকারত্বের প্রকারভেদ। এরপরে এখন আমরা দেখব বাংলাদেশে বেকারত্বের কারণ সমূহ, কি কি কারণে বাংলাদেশে বেকারত্ব দেখা দেয় বা দেখা দিচ্ছে। বাংলাদেশের বেকারত্বের মধ্যে 1 নম্বরে আমরা দেখতে পাই দীর্ঘদিন পরাধীন থাকা। বাংলাদেশ প্রায় দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার ফলে শিক্ষা, অর্থনীতি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে ছিল। পাকিস্তানিদের শোষণ এবং বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণে শিল্প কারখানা ও অবকাঠামোগত উন্নয়ন না ঘটায় বেকারত্ব সৃষ্টিতে সুদূর প্রসারী প্রভাব পড়েছে এই দীর্ঘদিন পরাধীনতা থাকার কারণে। এরপরে আসতেছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের বেকারত্বের প্রধান কারণ হলো এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে বিনিয়োগ হচ্ছে না, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে জনসংখ্যা এক বিরাট অংশ কিন্তু বেকার থাকতে বাধ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে। এরপর আসতেছে কুটির শিল্পের অবলুপ্তি। প্রযুক্তি নির্ভর উন্নত উৎপাদিত সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে কামার, কুমোর, তাঁতি সম্প্রদায় দিন দিন বেকার হয়ে পড়তেছে। আমাদের দেশের মতো অনুন্নত দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কুটির শিল্পের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু কাঁচামালের অভাবে এবং পুঁজির অভাবে বিভিন্ন কুটির শিল্প বিলুপ্ত হতে যাচ্ছে। এতে বেকারত্বের হারও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসছে শিক্ষার অভাব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষিত বেকার সৃষ্টির জন্য দায়ী এবং এখানে বৃত্তিমূলক এবং কর্মমুখী শিক্ষার অভাবে দিন দিন আমাদের দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবেও কিন্তু বেকার হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ। এরপরে আস্তে আস্তে প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থা। বা আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম উৎস হলো কৃষি, এবং এই প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থায় বছরে একটা নির্দিষ্ট সময় কাজ থাকে না, ফলে কৃষিকাজে নিয়োজিত শ্রমিকেরা মৌসুমী বেকারত্বের শিকার হয়। শিল্পের অনগ্রসরতা। ব্যাপক শিল্পায়ন কোনো দেশের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্বাধীনতার 4 দশক পেরিয়ে গেলেও কিন্তু আমাদের এই বাংলাদেশে তেমন শিল্প কারখানা গড়ে ওঠেনি। এবং অন্যদিকে দুর্বল ব্যবস্থাপনা, শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদ্যুতের অপর্যাপ্ততা ইত্যাদির কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বা বেকারত্বের হার দিন দিন বাড়তেছে। চাকরিতে বেশি গুরুত্ব দেওয়া। বাংলাদেশের শিক্ষিত ছেলেমেয়েরা সরকারি বেসরকারি যে কোনো চাকরিকেই কিন্তু বেশি মর্যাদাকর বলে মনে করে। এতে করে তারা আত্মকর্মসংস্থানমূলক কাজের খোঁজ করে না, ফলে তারা বেকার থেকে যায় বা বেকার থাকে এবং দেশের বেকারত্বের হারকে বৃদ্ধি করতেছে। নারীদের কর্মসংস্থানের অভাব। আমাদের দেশে নারীদের কর্মসংস্থানের সুযোগ খুবই কম, একদম খুবই কম, এবং উপযুক্ত প্রশিক্ষণ সামাজিক মূল্যবোধ রক্ষণশীলতার কারণে নারীরা অর্থনৈতিক কাজে জড়িত হতে পারতেছে না। ফলে নারীদের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু বেকার। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অর্ধেক জনসংখ্যাই কিন্তু নারী, এবং এখান থেকে নারীদের উল্লেখযোগ্য অংশ যেহেতু বেকার থাকতেছে, এভাবে কিন্তু আমাদের বাংলাদেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরিচিত স্থানে যাবার ভয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু পরিচিত গণ্ডির বাইরে যেতে ভয় পায় এবং পরিবার পরিজন ছেড়ে বিদেশ বিভুঁইয়ে কাজ করতে যেতে চায় না বলে তারা বেকার জীবন যাপন করে থাকে এবং বেকারত্বকে বেছে নেয়। রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশের বারবার কিন্তু সরকার পরিবর্তনের কারণে এবং ঘন ঘন হরতাল অবরোধের কর্মসূচির কারণে শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারতেছে না বা গড়ে উঠতেছে না, ফলে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে না এবং এভাবে কিন্তু বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। চাকরি নিয়োগের অধ্যাদেশ। সরকার প্রায় চাকরি নিয়োগ অধ্যাদেশ জারির মাধ্যমে দেশের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ ঘোষণা করে।
এতে করে বেকার সমস্যা আরও জটিল আকার ধারণ করে থাকে। এভাবে বেকারত্ব বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি ভূমিকা রাখে। এরপর আসতে প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে প্রতি বছর নদীর ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদির এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল পরিমাণ কৃষি শ্রমিক বেকারত্বের শিকার হচ্ছে এবং বেকারত্ব বরণ করে নিতে বাধ্য হচ্ছে। এরপরে আসতেছে মূলধনের অভাব। বাংলাদেশের দরিদ্রতম দেশ হওয়ার কারণে, বাংলাদেশ দরিদ্রতম দেশ হওয়ার কারণে এখানকার মানুষের মাথাপিছু আয় অনেক কম, সঞ্চয়ও কম, এবং সঞ্চয় কম বলে ব্যবসা বাণিজ্য তথা শিল্প কারখানা গড়ে তোলার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তার অভাব পরিলক্ষিত হয় এবং বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের অভাব হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। এরপরে আস্তে আস্তে প্রশিক্ষণের অভাব। আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হতো বা উন্নয়ন ঘটানো যেত এবং বেকারত্ব দূর করা যেত। কিন্তু এ দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে প্রচুর এই দক্ষ জনশক্তি এরকম যদি দক্ষ জনশক্তি গঠন করা যেত এবং এদেরকে বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হতো। এই প্রশিক্ষণের অভাবে কিন্তু বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে বিদেশি সাহায্য নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে বিদেশি সাহায্য নির্ভর এবং দাতা সংস্থা ও দেশগুলোর শর্ত আরোপ করে সাহায্য বা ঋণগুলো প্রদান করে থাকে। ফলে যে সাহায্য বা ঋণ কর্মসংস্থান তৈরিতে ব্যয় করতে না পারায় কিন্তু সকল সাহায্য বা ঋণগুলো কর্মসংস্থান তৈরিতে ব্যয় করতে না পারায় কিন্তু বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আমাদের এই বাংলাদেশে। এই হলো বাংলাদেশের বেকারত্বের কারণগুলো। এরপরে এখন আমরা দেখব বাংলাদেশে বেকারত্বের প্রভাব। বাংলাদেশের বেকারত্বের প্রভাবের মধ্যে এক নম্বরে আমরা দেখতে পাই যে দারিদ্র্যের উপর প্রভাব। দারিদ্র্য বৃদ্ধির অন্যতম কারণ হলো এই বেকারত্ব। বেকারত্বের প্রভাবে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা, জাতীয় আয় ক্রমান্বয়ে কিন্তু কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে এবং জনসংখ্যার একটি বিরাট অংশ কিন্তু এই উৎপাদন কাজে অংশগ্রহণ করে না। এর ফলে বাংলাদেশের মাথাপিছু আয় কমে যাচ্ছে, যার ফলে দারিদ্র্য দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, দারিদ্রতা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসতেছে জীবনযাত্রার মানের উপর প্রভাব। বেকারত্বের কারণে মাথাপিছু আয় কমে যায়, ফলে জীবনযাত্রার মান ক্রমান্বয়ে হ্রাস পায় বা কমে যায়। জনসংখ্যার উপর প্রভাব। বেকারত্ব জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করে, ভূমিকা রাখে। বেকার জনগণ অলস জীবনযাপন করে এবং কর্মব্যস্ততা না থাকার পরিবারে এই সময় কাটে বেশি, যার ফলে অধিক সন্তান জন্ম দেয় এবং জনসংখ্যাও বৃদ্ধি করে। এটা কিন্তু এই জনসংখ্যার উপর এই বেকারত্ব কিন্তু প্রভাব বিস্তার করে। এরপরে আস্তে আস্তে শিক্ষার হারের উপর প্রভাব। বেকারত্ব নিরক্ষরতা বৃদ্ধিতে কিন্তু প্রভাব ফেলে। পড়ালেখা করে চাকরি না পেয়ে শিক্ষিত বেকার যুবকরা মা বাবার বোঝা হয়ে থাকে। শিক্ষিত যুবকদের এই বেকারত্ব থেকে হতাশাগ্রস্ত পিতামাতারা কিন্তু সন্তানদের বিদ্যালয়ে না পাঠিয়ে অর্থ উপার্জনের কাজে লাগিয়ে দেয়। এর ফলে নিরক্ষরতার হার বৃদ্ধি পায়। তার মানে নিরক্ষরতার বৃদ্ধির ক্ষেত্রে এই বেকারত্ব ভূমিকা রাখতেছে। স্বাস্থ্যের উপর প্রভাব। বেকার জনগোষ্ঠী পুষ্টিকর খাবার গ্রহণের থেকে বিরত থাকে। অন্য কথা, পুষ্টিকর খাবার সংগ্রহের সামর্থ্য তার থাকে না। পুষ্টিকর খাবারের অভাবে কিন্তু স্বাস্থ্যহীনতা দেখা দেয় এবং পুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতার কারণে একসময় বেকার জনগোষ্ঠী তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং তাদের কাজ করার ইচ্ছে স্পৃহাও হারিয়ে ফেলে এবং ভালো মতো পরিশ্রমও করতে পারে না। এভাবে কিন্তু বেকারত্ব স্বাস্থ্যের উপরও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। সামাজিক সমস্যার উপর প্রভাব। বেকারত্ব যেমন নিজে একটি সামাজিক সমস্যা, তেমনি অন্য অনেক সামাজিক সমস্যাকেও কিন্তু সৃষ্টি করে, যেমন দারিদ্র, জনসংখ্যা সমস্যা, নিরক্ষরতা, মাদকাসক্তি, ভিক্ষাবৃত্তি, যৌতুক প্রথা, চোরা কারবারির ইত্যাদির এই সামাজিক সমস্যাগুলো কিন্তু এই বেকারত্বের কারণেই কিন্তু দেখা দেয়, তৈরি করে, এই সামাজিক সমস্যাগুলো তৈরিতে ভূমিকা রাখে। এরপরে আস্তে আস্তে অপরাধের উপর প্রভাব। বেকারত্বের কারণে মানুষ অপরাধ প্রবণতা, বেকারত্ব মানুষকে অপরাধ প্রবণ করে তোলে বা অপরাধ করার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। বেকারত্বের কারণে মানুষ দিশেহারা হয়ে যায়, তখন তারা কি করবে বুঝতে পারে না। এ কারণে অর্থ উপার্জনের জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত হয়
এবং এই বেকার জনগণ সামাজিক আইন ও শৃঙ্খলার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে, নিজেদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত করে বা জড়িয়ে ফেলে এবং সমাজে অপরাধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বা সহায়তা করে থাকে এই বেকারত্ব। হতাশা এবং ব্যর্থতার জন্ম দেয়। বেকারত্ব কর্মক্ষম মানুষের মধ্যে হতাশা এবং ব্যর্থতার জন্ম দেয়। হতাশা ব্যর্থতার কারণে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ে। বেকারত্বের কারণে মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা বৃদ্ধি পেয়ে থাকে। এই হলো বেকারত্বের কারণে বাংলাদেশের প্রভাবগুলো। এরপরে আসতেছে বাংলাদেশে বেকারত্বের প্রতিকার। এগুলো এই বেকারত্বের কিভাবে প্রতিকার করা যাবে। বাংলাদেশের বেকারত্বের প্রতিকারের মধ্যে আমরা যে বিষয়গুলো ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি বা দেখতে পাই ভূমিকা রাখতে পারি, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আমাদের মধ্যে প্রথমে যেটা রয়েছে এটা হলো কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। যেহেতু আমাদের এই দেশটি কৃষি প্রধান দেশ এবং কৃষির অর্থনীতির উপর নির্ভরশীল, এ কারণে কৃষি পদ্ধতিতে প্রযুক্তিগত পরিবর্তন এনে ভূমির মালিকানার কাঠামোর পরিবর্তন করে খাস জমির সুষ্ঠু বণ্টনের মাধ্যমে এবং জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের হার বৃদ্ধি করা সম্ভব। এভাবে কিন্তু বেকারত্ব দূর করা একটা সুযোগ তৈরি করা যায়। এরপর আস্তে আস্তে শিল্পক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি করে। শিল্পায়ন ছাড়া কিন্তু বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করা সম্ভব না। এবং গ্রাম এবং শহরাঞ্চলে যদি কুটির শিল্পকে উৎসাহিত করা যায় বা করতে পারি, এবং শহরে যদি পরিকল্পিতভাবে ভারী শিল্প কারখানা প্রতিষ্ঠা করে কর্মসংস্থান পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে কিন্তু এই বেকার সমস্যার সমাধান করার একটা ভূমিকা রাখতে পারে। এরপরে আস্তে আস্তে অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন সাধন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সেজন্য বেশি বেশি উন্নয়নমুখী পরিকল্পনাও গ্রহণ করতে হবে আমাদেরকে, এবং এগুলোর দ্বারা কিন্তু আমাদের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বেকার প্রতিকার তখন করা যাবে। এরপরে আস্তে আস্তে সামাজিক জরিপের মাধ্যমে বেকারদের তালিকা তৈরি করতে হবে। আমাদেরকে সামাজিক জরিপের মাধ্যমে দেশে প্রকৃত বেকারের সংখ্যা, প্রকৃত বেকারের সংখ্যা, বেকারদের দক্ষতা, বেকারত্বের ধরন ও তার কারণ চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে। কোন খাতে কত শ্রমিকের প্রয়োজন তারও তালিকা তৈরি করতে হবে এবং সে অনুযায়ী শ্রমের যোগান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে বা করা যদি যায়, তাহলে কিন্তু এই বেকারত্ব হ্রাস করা সম্ভব। এরপরে আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি দিন দিন বেড়ে চলেছে এবং এই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সেশন জটের কারণে অনেকের চাকরির বয়স পার হয়ে যায় এবং শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই এই উৎপাদনশীল এবং বাস্তব সমস্যা সমাধানের উপযোগী করে গড়ে তুলতে হবে। এভাবে কিন্তু আমরা বেকারত্বের প্রতিকার করতে পারি। এরপরে নারী শিক্ষা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের বাংলাদেশের নারী শিক্ষার হার বৃদ্ধি করার জন্য বেশি বেশি বালিকা বিদ্যালয় স্থাপন করতে হবে এবং নারী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বর্তমানে বিভিন্ন সেক্টরে যদিও নারীদের জন্য কোটা সংরক্ষিত আসে, তারপরেও তার পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে। এভাবে কিন্তু বেকারত্ব হ্রাস করা সম্ভব। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। বেকার সমস্যার সমাধানের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, এবং কেননা জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান সে হারে কিন্তু আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে না। যুব উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণে আত্মকর্মসংস্থানের উৎসাহিত করতে হবে। এই যুব উন্নয়ন অধিদপ্তরে যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করতে পারে বা গ্রহণ করে থাকে। সেখানে প্রশিক্ষণ গ্রহণ করে বেকার যুবকরা হাঁস মুরগির খামার, গবাদি পশুর খামার, মৎস্য খামার প্রভৃতির স্থাপন করে আত্মকর্মসংস্থান করতে পারে। এ ব্যাপারে যুবকদের উৎসাহিত করতে হবে। গণমাধ্যম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মানুষগুলোকে সচেতন করার ক্ষেত্রে, এবং এভাবে কিন্তু বেকারত্বের প্রতিকার করা সম্ভব। এরপরে জনশক্তি রপ্তানির মাধ্যমে
বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তিতে যদি রূপান্তরিত করা যায় বা দক্ষ মানব সম্পদে পরিণত করা যায়, তাহলে তাদেরকে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থান করা সম্ভব। এজন্য চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দানের মাধ্যমে কিন্তু শ্রমশক্তি গড়ে তোলার আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই পদক্ষেপ গ্রহণ করতে পারলে বেকার সমস্যার সমাধান সম্ভব হবে। জাতীয় কর্মসংস্থান নীতি প্রণয়ন করতে হবে। বেকারত্ব সমাধানের জন্য বাংলাদেশে জাতীয় কর্মসংস্থান নীতি প্রণয়ন করা দরকার, কারণ বেকারত্বের সমস্যা ব্যাপক সমস্যার সমাধান করতে কেবল বিচ্ছিন্ন এবং অসংগঠিত কিছু কর্মসূচি কিন্তু যথেষ্ট নয়। এ কারণে আমাদেরকে কর্মসংস্থান সৃষ্টির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা দরকার। এভাবেই কিন্তু আমরা বাংলাদেশের বেকারত্বের প্রতিকার করতে পারি। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা বেকারত্ব কি, বেকারত্বের প্রকারভেদগুলো কি কি, বাংলাদেশের বেকারত্বের প্রকারভেদগুলো কি কি, বাংলাদেশের বেকারত্বের কারণসমূহ কি কি জানলাম, বাংলাদেশের বেকারত্বের প্রভাবগুলো জানলাম, এরপরে বাংলাদেশ বেকারত্বের এই প্রতিকার কিভাবে করা যায় এগুলো সম্পর্কে জানলাম। এখান থেকে বেকারত্ব কি, বেকারত্বের প্রকারভেদগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য আমাদের পড়তে হবে ভালো করে। এরপরে বড় প্রশ্নের জন্য বাংলাদেশের বেকারত্বের কারণসমূহ ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, বাংলাদেশের বেকারত্বের প্রভাব ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, বা বাংলাদেশের বেকারত্বের প্রতিকার কিভাবে করা যায় ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই ধরনের করেই কিন্তু এই ধরনের প্রশ্নের আলোকে কিন্তু এই বিষয়ের উপরে তোমাদেরকে বাসায় ভালো করে পড়তে হবে। তাহলে এই পর্যন্তই।